সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটা ওয়েবসাইট চালু করতে যাচ্ছি। যে ওয়েবসাইটটার নাম হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এখানে mydailylesson.com। হ্যাঁ, এই ওয়েবসাইটে কাজ আমরা শুরু করে দিয়েছি, এখনো শেষ করতে পারি নাই। তো আশা করি তোমরা এখানে এই ওয়েবসাইটে এসে যে 100% ফ্রিতে যে পিডিএফ ডাউনলোড সহ যে টিউটোরিয়ালগুলো আছে তোমরা সহজেই এইখান থেকে পেয়ে যাবে। তো আশা করি তোমরা সবাই এই ওয়েবসাইটে আসবে এবং দেখবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা সপ্তম শ্রেণী গণিত বার্ষিক পরীক্ষা 2024-এ যে তোমাদের যে দৃশ্যপট নির্ভর নমুনা প্রশ্নের যে সম্পূর্ণ সমাধান নিয়ে আজকে আমরা কাজ করব। তো এখানে নমুনার প্রশ্ন আছে, তারপর নমুনা উত্তরও দেওয়া আছে। আর একটা কি মেসেজ, সেটা হচ্ছে যে আমার এই পিডিএফ যে ফাইলটা, আনসার কপিটা 100% ফ্রিতে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। আমার আগের যে একটা পর্ব ছিল সেটা হচ্ছে পার্ট 2। আমার এই পার্ট 2, এই যে এই লেসনটা যারা এখনো দেখো নাই তারা অবশ্যই দেখে নিবে। তো আজকে আমরা এই পার্ট 3 নিয়ে কাজ করব। আমরা এখন একটু প্রশ্নগুলো একটু দেখে নিব। আমরা দেখতে পাচ্ছি এখানে যে ক বিভাগটা আমরা যে আমাদের যে পার্ট 1 এর যে লেসনটা ছিল সেখানে আমরা কভার করেছি, যে পার্ট 1 এর এক কথায় প্রকাশ এবং যে এমসিকিউ এটা ছিল। তারপর আমরা পার্ট 2 যে ভিডিও লেসনে আমাদের যে খ বিভাগে যে নিচের প্রশ্নগুলো উত্তর দাও, এই কাজগুলো আমরা করেছিলাম। তো আজকে আমরা পার্ট 3, সেটা হচ্ছে দৃশ্যপট নির্ভর 10টি থেকে 60টি প্রশ্নের উত্তর দিতে হবে। নমুনা প্রশ্ন এই হিসাবে যে 60টি প্রশ্ন দেয়া হলো, তো যেটা হচ্ছে 60-49। তো এই যে 2 থেকে শুরু করে আজকে আমরা একটু দেখে নেব এই 8 নম্বর পর্যন্ত। আজকে আমরা এই কাজগুলো, এই প্রশ্নের কাজগুলো আজকে আমরা কভার করব। তো প্রথম প্রশ্ন যেটা হচ্ছে আমাদের যে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2, এরকম করে 4টি বীজগাণিতিক রাশি দেওয়া আছে আমাদের, যেটা ক খ গ। 3টা প্রশ্ন আছে। প্রথম রাশিকে উৎপাদক ও বিশ্লেষণ, তারপর হচ্ছে দ্বিতীয় তৃতীয় রাশি গসাগু, তারপর হচ্ছে দ্বিতীয় তৃতীয় চতুর্থ রাশি আর লসাগু নির্ণয় করো। তো সেই জন্য আমরা খুব সহজে এটা প্রথমে মিডল টার্ম করে যে প্রথম রাশিকে উৎপাদক, এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে যে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2, তো এটাকে 2 একে 2। তো আমরা এখানে এই যে 2x মাইনাস 2x প্লাস এক্স, হ্যাঁ, এটা থেকে যদি আমরা মাইনাস 2x থেকে এক্স বাদ দিলে এই যে মাইনাস এক্সটা থাকে। তো এটা আমরা সবাই জানি। এইভাবে করে আমরা মিডল টার্ম করে সেটা আমরা এই যে এক্স মাইনাস 2 এবং এক্স প্লাস 1। তারপর যদি দেখি খ নম্বরে যেটা ছিল দ্বিতীয় ও তৃতীয় রাশি গসাগু নির্ণয় করতে হবে। ঠিক একইভাবে দ্বিতীয় রাশি এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10। তো এক্ষেত্রে আরেকবার একটু বলে দিই। তো এক্স স্কোয়ারে আগে আছে আমাদের হচ্ছে 1, তারপর হচ্ছে 10। এই 10 আর 1 গুণ করে আমরা কত পাবো? 10 একে 10। হ্যাঁ, এই 10 এর উৎপাদক আমরা এখন মৌলিক উৎপাদক যদি বের করি, 10 একে 10, 5 দুগুণ 10। হ্যাঁ, তাহলে এখন 10, 5 এবং 5 দুগুণ 10। তো এই উৎপাদকটা আমরা নিব। তো 5 এবং 2, 5 থেকে 2 গেলে মাইনাস 3x। হ্যাঁ, এইভাবে করে কিন্তু আমরা এই যে দ্বিতীয় রাশি কাজটা করতে পারি। তারপর হচ্ছে তৃতীয় রাশিটা ঠিক একইভাবে যদি করি, তারপর শেষে যে আমরা এখানে যে পাবো হচ্ছে দ্বিতীয় ও তৃতীয় রাশি উৎপাদক এক্স প্লাস 2। তো এক্ষেত্রে দ্বিতীয় ও তৃতীয় রাশি গসাগু আমরা পাবো হচ্ছে এক্স প্লাস 2। তো এখন আমরা গ নম্বরটা করব। এখানে বলা হচ্ছে দ্বিতীয় তৃতীয় চতুর্থ রাশি লসাগুটা নির্ণয় করো। আমরা জানি যে ঠিক একইভাবে এই যে খ হতে পাই, আমরা অলরেডি দ্বিতীয় রাশি ও তৃতীয় রাশি কাজটা করে ফেলেছি। এখন শুধু চতুর্থ রাশি, যে চতুর্থ রাশির যে কাজটা সেটা করলে হয়ে যাবে আমাদের। তো চতুর্থ রাশি হচ্ছে আমাদের যে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 5 হোল কিউব মাইনাস যে 14 এক্স স্কোয়ার। তো এটাকে যদি আমরা যদি যে সব জায়গায় কিন্তু এক্স আছে, হ্যাঁ, তো সবচেয়ে ছোট যে এক্স স্কোয়ারটা যদি কমন নিই থাকে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস যে 14। হ্যাঁ, তো সেইভাবে করে আমরা এই যে এখানে যে 14 আছে আমাদের মিডল টার্ম যদি বাইর করি, 7 দুগুণ 14, 7 থেকে 2 গেলে হচ্ছে থেকে 5। তো সেক্ষেত্রে আমরা যে এক্স স্কোয়ার এক্স মাইনাস 7 এক্স প্লাস 2। তো লসাগু যেহেতু করছি সবগুলো কিন্তু আমাদের যে এই যে কাজগুলো কিন্তু এভাবে করতে হবে যে নিতে হবে। এটা হচ্ছে আমাদের যে এক্স স্কোয়ার। হ্যাঁ, এখানে এক্স স্কোয়ার আছে, তো যেটা আমরা শুধু এক্স স্কোয়ারটা নেব। তো এক্স প্লাস 2 নিব, তারপর হচ্ছে থাকে এক্স প্লাস 4, তারপর এক্স প্লাস 5, তারপর এক্স মাইনাস 5, তারপর হচ্ছে এক্স মাইনাস 7। এই হচ্ছে আমাদের যে লসাগুটা। তারপর যদি আসি এই যে আমাদের 3 নম্বরে যেটা বলা আছে আয়তকার একটি বাগানের দৈর্ঘ্য প্রস্থে 3 গুণ। তো আমরা ছবি দিয়ে একটু এই প্রশ্নটা পড়ি। হ্যাঁ, আমাদের কি বলা আছে এখানে, শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু ভালোভাবে দেখো। এখানে আয়তকার একটা বাগান বলছি আমরা। হ্যাঁ, যেখানে যে আমি একটা রিয়েল একটা বাগান ছবি দেওয়ার চেষ্টা করেছি। এটা একটা বাগান, যেখানে তোমার কি আছে যে দৈর্ঘ্য হচ্ছে, এইটাকে যদি আমরা দৈর্ঘ্য ধরি, প্রস্থের 3 গুণ বলা হচ্ছে এখানে। হ্যাঁ,
তো প্রস্থ যদি আমরা এক্স ধরি, হ্যাঁ, যেহেতু প্রস্থ দেওয়া নাই, হ্যাঁ, তো প্রস্থের 3 গুণ হচ্ছে তোমার দৈর্ঘ্যটা। তো দৈর্ঘ্যটা যদি এক্স মিটার হয় তাহলে প্রস্থটা আমরা কত পাবো? 3x মিটার। হুম? তো এখানে শিক্ষার্থী বন্ধুরা এইসব অঙ্কের মধ্যে মানে প্রস্থের 3 গুণ অথবা প্রস্থের যে ৩ বেশি মানে এই টাইপের যদি বলা হয়, মানে ৩ বেশি অথবা ৩ কম যদি বলা হয় তাহলে +3 হবে, ৩ কম যদি বলা হয় তাহলে -3 হবে। আর যদি ৩ গুণ বলা হয় সরাসরি আমরা 3x হবে, হ্যাঁ? তো এই বিষয়টা আমরা মনে রাখবো। তারপর বলা আছে এখানে যে পরিসীমা ১২০ মিটার। আমরা সবাই জানি এই যে ৪ টা বাহু আছে এই বাগানের। এই ৪ টা বাহুর যোগফলটাই হচ্ছে আমাদের কত? এই যে পরিসীমাটা হচ্ছে ১২০ মিটার এখানে বলা হচ্ছে, হ্যাঁ? তারপর এই বাগানের ভিতরে আরেকটা পুকুর আছে। এই যে ছোট্ট একটা তোমরা এখানে যে সুইমিং পুল দেখতে পাচ্ছ, এই যে পুকুর আছে সেখানে বলা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা ৪ মিটার বেশি। হ্যাঁ, একটু আগে যে বিষয়টা বললাম, দৈর্ঘ্যটা হচ্ছে প্রস্থ অপেক্ষা ৪ মিটার। তো প্রস্থ যদি x হয় তাহলে দৈর্ঘ্য কত হবে? x + 4, হুম? এই যে প্রস্থ যদি সরি এখানে আমরা y ধরবো। একটু আগে আমরা এই যে বড় বাগানটা এই যে x ধরেছিলাম, এখানে আমরা y ধরবো। তাহলে এই যে প্রস্থ অপেক্ষা ৪ বেশি হচ্ছে দৈর্ঘ্য। তাহলে সরি y + 4 মিটার। টা হবে হচ্ছে দৈর্ঘ্য, তারপর হচ্ছে প্রস্থটা হবে y মিটার, আর পুরা বাগানের যে অ্যা দৈর্ঘ্যটা আছে হচ্ছে আমরা পেয়েছি 3x মিটার, প্রস্থটা হচ্ছে আমাদের প্রস্থ যে x মিটার। তো এখন আমরা কাজটা শুরু করতে পারি, হ্যাঁ? তো এখানে এখন যেই কাজটা করতে হবে ১ম এ ক নম্বরটা বাগানের এই যে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো ক্ষেত্রফল নির্ণয় করতে হলে আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ দরকার। তো আমরা দৈর্ঘ্য পেয়েছি 3x, প্রস্থ হচ্ছে x মিটার। তো এখান থেকে আমরা আবার পরিসীমা কত? ১২০ মিটার। তো এখান থেকে আমাদের ডেফিনিটলি x এর মানটা বের করতে হবে, হ্যাঁ? তো x এর মানটা বের করলে সবকিছু বের হয়ে যাবে। তো বাগানের প্রস্থ x মিটার, দৈর্ঘ্য 3x মিটার। তো যেটা আমরা জানি আয়তকার পরিসীমা হচ্ছে দৈর্ঘ্য সাথে প্রস্থ যোগ করে এইটাকে যদি দ্বিগুণ করা হয় তাহলে কিন্তু আমরা কি পাবো? পরিসীমা। মানে হচ্ছে ৪ টা বাহুর যোগফল আরকি সেটা পাবো আমরা, হ্যাঁ? তো এক্ষেত্রে পরিসীমা প্রশ্নের মধ্যে দেয়া আছে হচ্ছে আমাদের ১২০ এবং দৈর্ঘ্য হচ্ছে আমরা পেয়েছিলাম কত? যে 3x, প্রস্থ হচ্ছে x। তো এইভাবে করে আমরা সমীকরণটা x এর মান কত পাবো? ১৫ পাবো, হ্যাঁ? এখন আমরা এই যে x এর মান ১৫ জায়গায় এই যে প্রস্থ ছিল যে x মিটার, এইখানে যে 15 মিটার বসাই দেব। তো সেক্ষেত্রে দৈর্ঘ্য পাবো হচ্ছে এইখানে ৩ এর সাথে ১৫ গুণ করলে ৪৫ মিটার পাবো। আর ক্ষেত্রফল পাবো হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখন আমরা এইটা যে ১৫ এর সাথে আমাদের যে দৈর্ঘ্য সেটা হচ্ছে গুণ করে ৬৭৫ বর্গমিটার আমরা পেতে পারি। এই হচ্ছে আমাদের আয়তকার বাগানের ক্ষেত্রফলটা আমরা বের করে ফেলতে পারি। এখন খ নম্বর আরেকটা কাজ আছে যেখানে পুকুরের ক্ষেত্রফল যে ছোট পুকুরটা এই যে ভিতরে সুইমিং পুলের সেখানে কি বলা আছে? এখানে আমরা মনে করে ধরেছিলাম কোনটা? প্রস্থ y মিটার, দৈর্ঘ্য হচ্ছে x প্লাস 4 মিটার, হুম? তো সেক্ষেত্রে পুকুরের ক্ষেত্রফলটা যদি আমরা যদি দেখি দৈর্ঘ্য গুণ প্রস্থ, সেক্ষেত্রে ক্ষেত্রফল যেটা দেয়া আছে এখানে প্রশ্নের মধ্যে এই যে মানটা বসিয়ে দিয়েছি। পুকুরের ক্ষেত্রফল ৩২ এবং দৈর্ঘ্য হচ্ছে আমাদের কত? এই যে y অ্যা ইনটু y প্লাস 4, হ্যাঁ? তো y টা হচ্ছে আমাদের হচ্ছে এই যে প্রস্থ, তারপর হচ্ছে দৈর্ঘ্যটা হচ্ছে y প্লাস 4, এখানে আগে পরে হয়ে গেছে, হ্যাঁ? তো সেক্ষেত্রে যে 32 y স্কয়ার প্লাস 4y এটা আমরা গুণ করেছি। তো এখন আমরা আরো যদি এই সমীকরণগুলো যদি এইভাবে যদি ধাপে, ধাপে যদি করে আসি, এখানে মিডল টার্মটা আমরা করেছিলাম হচ্ছে ৩২, ৪ আটা ৩২, ৮ থেকে ৪ গেলে ৪, এই উৎপাদকটা আমরা নিব। তো সেক্ষেত্রে আমরা হয় হচ্ছে y এর মান একটা পাচ্ছি হচ্ছে -3, যেটা হচ্ছে কোনোভাবে গ্রহণযোগ্য না। এটা ঋণাত্মক এখানে অ্যাকসেপ্টেবল হয় না, হ্যাঁ? কারণ এটা কখনো এই যে প্রস্থের অথবা দৈর্ঘ্যের যে মানই বের হোক না কেন মাইনাস কোনো ফিগার আসবে না। তো আরেকটা আসছে হচ্ছে কত? y equal to 4, তো এই 4 টা কিন্তু আমরা নিব, হ্যাঁ? তো এই y এর মানটা যদি আমরা যদি এখানে যদি বসাই দিই, এই যে 4 মিটার, তারপর হচ্ছে এই যে 4 এই যে দৈর্ঘ্য জায়গায় বের করার সময় y এর মানটা 4 বসালে 8 পাবো আমরা, হ্যাঁ? তো এইভাবে করে পুকুরের প্রস্থ পাবো ৪ মিটার, দৈর্ঘ্য পাবো ৮ মিটার। তো পরিসীমাটা আমরা নির্ণয় করতে বলা হয়েছে। তো পরিসীমাটা আমরা এই যে দৈর্ঘ্য পেয়েছি, প্রস্থ পেয়েছি, এটার সাথে যোগ করে ২ দিয়ে গুণ করলে ২৪ মিটার আমরা খুব সহজে পেতে পারি। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা আমরা বুঝতে পেরেছি। এখন আমরা নেক্সট স্লাইডে চলে যাব, যেটা হচ্ছে ৪ নম্বর একটা প্রশ্ন আছে আমাদের, যেটা হচ্ছে আমরা একটু ছবিটা একটু দেখি। এখানে বলা হচ্ছে ১৬ সেন্টিমিটার দৈর্ঘ্য ও ১২ সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট ২ টি কাগজের টুকরো নিয়ে টুকরা ২ টি একটিকে দৈর্ঘ্য বরাবর আরেকটিকে প্রস্থ বরাবর মুড়িয়ে বা রোল করে ২ টি সমবৃত্ত ভৌমিক ব্যালন বা সিলিন্ডার বানানো হলো। তো
তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা ঠিক প্রশ্নে যেভাবে বলা হচ্ছে ছবিটা কিন্তু এইভাবে কিন্তু সাজিয়েছি আমি। তো এইভাবে যদি একটা A4 সাইজ অথবা যদি 16 বাই 12 সেন্টিমিটার বিশিষ্ট একটা যদি কাগজ হয়, এই ধরনের ২ টা কাগজ লাগবে ঠিক এই মাপের। আমাদের ১ম এ আমরা দৈর্ঘ্য বরাবর মুড়িয়ে বা রুল করব, হ্যাঁ? যেটা তোমাদের যে বইতেও দেয়া আছে, হুম? তো এইভাবে যদি করি ধাপে, ধাপে এইভাবে কিন্তু যাবে, হ্যাঁ? এই কাগজ থেকে মানে এই কাগজ থেকে এইটা আসলো, আমরা ডান দিক দিয়ে ডান হয়ে বামের দিকে আমরা কিন্তু কাগজটা রোল করব, হ্যাঁ? তাহলে কিন্তু এই যে এই ব্যালনটা কিন্তু আমরা এই সিলিন্ডার অথবা ব্যালন আমরা যাই বলি না কেন এটা কিন্তু পাবো। তারপরে যদি ঠিক একই কাগজটা যদি আমরা যদি একটু পাশটা করে ফেলি, পাশটা কিন্তু চেঞ্জ করি। লম্বালম্বি ছিল, এখন আমরা কিন্তু এভাবে যদি বসাই, ঠিক এই অবস্থায় যদি আমরা যদি আবার যদি রুল করি, তাহলে এখন কিন্তু প্রস্থ যে বরাবর যে রুল করব, তাহলে সেক্ষেত্রে এইভাবে কিন্তু পাবো। এই যে ধাপে, ধাপে করে এইভাবে করলে কিন্তু এটা পাবো, হুম? এখন বলা হচ্ছে যে দেখাও যে উভয় সিলিন্ডার আমরা এই যে সর্বশেষ হচ্ছে এটা পেয়েছি এবং এটা পেয়েছি। তো বক্রতলের যে ক্ষেত্রফলটা যে ভিতরে এই যে হুম? এই যে ২ টা পেয়েছি আমরা। এখন বলা হচ্ছে এই সিলিন্ডারে যে উদাহরণ দিয়ে যে জন্য এই আরেকটা যে বেলন অথবা সিলিন্ডার নিয়ে এসেছি। তো এই অবস্থা যদি হয় ভিতরের যে পার্টটুকু আমরা দেখতে পাচ্ছি এই যে একদম যেটা উচ্চতা দেয়া আছে, তারপর হচ্ছে ব্যাসার্ধ, হ্যাঁ? তো এইভাবে যদি চিন্তা করি তাহলে আমাকে এই যে ভিতরের যে ক্ষেত্রফলটা, হ্যাঁ? সেটা আমাদের যে মানে উভয় সিলিন্ডারের বক্ষতলের ক্ষেত্রফলটি সমান কিনা, এই যে এইটা আমরা প্রস্থ বরাবর মুড়িয়ে যেটা পেয়েছি এইটা, এবং যে উপরে দৈর্ঘ্য যে বরাবর যে রোল করে যেই আমরা যেটা পেয়েছিলাম সেটার যে দুইটারই ক্ষেত্রফল সমান যদি হয় তাহলে আমাদেরকে এটা প্রমাণ করতে হবে। তো সেই কাজটাই এখন আমরা করব। আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো তোমরা। এখন যদি দেখি এইখানে ভালো করে যদি আমরা একটু যদি আবার এই ছবিটা কিন্তু নিয়ে আসছি আমরা এখানে, যে কাগজের টুকরোর দৈর্ঘ্য ১৬ সেন্টিমিটার, প্রস্থ ১২ সেন্টিমিটার, যেটা প্রশ্নতে দেওয়া আছে সেভাবে আমরা যে লিখেছি। এটা বলা হচ্ছে দৈর্ঘ্য বরাবর মুড়িয়ে রোল করা হলে, তো আমরা একটু ছবিটার দিকে তাকাবো। যে সিলিন্ডারের দৈর্ঘ্য বরাবর যদি রোল করা হয় সেই ক্ষেত্রে সিলিন্ডারের উচ্চতা হবে হচ্ছে কাগজের প্রস্থ, হ্যাঁ? অর্থাৎ এই যে H1 সমান আমরা ১২ সেন্টিমিটার এখানে লিখতে পারি। তোমরা একটা জিনিস ভালোভাবে এটা একটু মানে এখানে একটা কনফিউশন হওয়ার একটা সুযোগ আছে। কনফিউশনটা এভয়েড করার জন্য আমরা এই ছবিটা আমরা যে দিচ্ছি। এই যে দৈর্ঘ্য বরাবর যে উপরের নিচ এইভাবে যদি তুমি এটাকে রোল করো, করতে এই অবস্থায় যখন আসবে সেক্ষেত্রে আমরা এখানে উচ্চতা আমরা বলছি হচ্ছে আমরা কত? আমরা উচ্চতা বলছি হচ্ছে উচ্চতা যেটা ছিল তোমার প্রস্থ ছিল সেটাই কিন্তু উচ্চতাটা আসবে। আবার পরিধিটা হবে হচ্ছে কাগজের দৈর্ঘ্যটা। কাগজের দৈর্ঘ্যটা কত ছিল আমাদের? যে আমাদের ১৬ সেন্টিমিটার। এই দৈর্ঘ্যটা হবে আমাদের এই পুরা পাশ, যে পুরা গোল যে আবরণটা আরকি, সারফেসটা, হ্যাঁ? সেটা হবে আমাদের পরিধিটা হবে হচ্ছে যেটা দৈর্ঘ্য ছিল ১৬ সেন্টিমিটার এবং আমাদের উচ্চতাটা হবে হচ্ছে ১২ সেন্টিমিটার, যেটা প্রস্থ ছিল সেটাই কিন্তু আমরা পাবো। সেটাই কিন্তু এখানে বলা হচ্ছে এখানে, হ্যাঁ? তো আমরা পরিধিকে আমরা এখানে 2 পাই এই যে R1 হিসেবে আমরা আইডেন্টিফাই করতে পারি এবং উচ্চতাকে H1 হিসেবে করতে পারি। এখানে 1, 1 দিচ্ছি এইজন্য কারণ আরেকটা আছে লাইনে আমাদের, তখন আমরা এখানে 2, 2 মানে H এর জায়গায় H এর সাথে 2 দেব। তারপর এখানে পরিধি লেখার সময় 2 পাই R2 দিব আমরা, হ্যাঁ? এইজন্য। সুতরাং ব্যাসার্ধ সমান আমরা এখানে সাথে, সাথে ব্যাসার্ধটা আমরা বের করে ফেলবো। এই অবস্থায় যদি হয় তাহলে এই যে আর 2.55 সেন্টিমিটার এটা কিভাবে পেলাম? আমরা এই যে এখানে যদি দেখি ব্যাসার্ধটা পেলাম হচ্ছে এখানে ১৬, হ্যাঁ? এই যে ১৬ সাথে যদি আমরা যদি 2 পাই যদি ভাগ করি, হ্যাঁ? তো আমাদের পরিধি আমরা যদি ১৬ পাই তাহলে উচ্চতা যদি আমাদের কত হয়? যে উচ্চতা আছে ১২ মিটার, হ্যাঁ? তো এই ব্যাসার্ধ বের করার জন্য এখন আমাদের উচ্চতাটা কোনো প্রয়োজন নাই। শুধুমাত্র পরিধি আছে এবং পরিধি যদি থাকে একটা বৃত্তের, সেক্ষেত্রে আমরা খুব সহজে কি করতে পারি? এই যে পরিধির সাথে আমরা 2 পাই যদি ভাগ করি তাহলে আমরা এখানে 2.55, হ্যাঁ? এখানে সেন্টিমিটার হবে এটা একটু ফন্টটা ভেঙে গেছে, আমাদের 2.55 হবে। তো এই ব্যাসার্ধটা এখনই বের করে রাখছি, একটু পরে আমাদের কাজে আসবে। তারপর সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল আমরা যদি এখন যদি বের করি তাহলে 2 পাই R1 গুণ উচ্চতা H1।
তো এইভাবে যদি করি তাহলে এই যে বক্রতলটা যদি আমরা যদি যে সূত্র অনুযায়ী 16 × 12 সমান 192 বর্গ সেন্টিমিটার। তারপর যদি আমরা এই পাশটা এবার প্রস্থ যে নিচের লাইনটায় যে ছবির নিচের লাইনটা সেটা আমরা কাজ করব ঠিক একইভাবে। প্রস্থ বরাবর যদি আমরা যদি রুল করি তাহলে সর্বশেষ এই যে এই ব্যালনটা পাই অথবা এই সিলিন্ডারটা। তো আরেকটা ঠিক এই ছবিটা দিয়ে আমরা যদি দেখি সিলিন্ডার উচ্চতাটা হবে কাগজের দৈর্ঘ্যটা, হ্যাঁ হ্যাঁ, কাগজের দৈর্ঘ্যটা কত ছিল? 16 সেন্টিমিটার। তাহলে আমাদের পরিধিটা কত হবে? 12 সেন্টিমিটার। ঠিক এই যে উপরটা উল্টাটা হচ্ছে এটা হবে, হ্যাঁ? তো ঠিক একইভাবে আমরা এই যে ব্যাসার্ধটা এইভাবে আমরা একটু আগে যে নিয়মে বের করেছিলাম এই নিয়মে বের করলে আমরা এখানে ব্যাসার্ধটা পাবো 1.91। তোমরা একটা জিনিস দেখো, এখানে দুইটার মধ্যে যদি আমরা যদি একটু মিল অমিল যদি পার্থক্য যদি দেখি আমরা মানে বক্রতলটা কিন্তু একই পাচ্ছি, এখানেও 192, এখানেও কিন্তু 192, কিন্তু ব্যাসার্ধটা কিন্তু ভিন্ন, হ্যাঁ? ব্যাসার্ধ ভিন্ন হলে কিন্তু আয়তন কিন্তু মানে একই হবে না, হ্যাঁ? কিন্তু তুমি এই দুইটা যে আমরা যদি গ্লাস যদি মনে করি অথবা দুইটা যদি বোতল মনে করি এটাকে, তুমি দৈর্ঘ্য বরাবর মুড়িয়ে যেই বোতলটা পাবে এবং প্রস্থ বরাবর মুড়িয়ে যে বোতলটা পাবে, ঠিক ওই বোতলে তুমি চিনি রাখো অথবা লবণ রাখো, যা কিছু রাখো না কেন একই ভাবে কিন্তু আমরা মানে 1 কেজি এখানে যদি হয় ভরাট করতে পারে তাহলে এখানেও কিন্তু আমরা এই সেইম ইয়াটা পাবো, হ্যাঁ? তো ক্ষেত্রফলটা এইজন্য আমরা বলছি হচ্ছে সমান। কিন্তু আয়তনটা কিন্তু আমরা একটু ভিন্ন ইয়াটা দেখবো একটু পরে। তো এখানে আমরা বলছি হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর রোল করে তৈরি করা সিলিন্ডার দ্বয়ে বক্রতলে ক্ষেত্রফল একই, হ্যাঁ? তো আমরা এটা প্রুভ করলাম। তো আমরা এই স্লাইডে একটু দেখে নেব যে খ নম্বরে যে আয়তন যে বের করতে বলা হচ্ছে, এখানে আমরা যদি আয়তনের নির্ণয়ের সূত্র যদি লিখি আমরা ভি ইকুয়াল টু হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, হ্যাঁ? তো এখানে প্রথম সিলিন্ডারের জন্য এই যে আর এর জায়গায় আর ওয়ান লিখবো আমরা, এইচ এর জায়গায় এইচ ওয়ান লিখবো। দ্বিতীয় সিলিন্ডারের জন্য আয়তন বের করার সময় এই যে আর এর জায়গায় আমরা আর টু লিখবো এবং যে এইচ এর জায়গায় এইচ টু লিখবো, হ্যাঁ? তো এইভাবে যদি মানটা যদি বসাই দিই, এই যে আমরা এখানে পায়ের মান 3.14 বসাইয়া এই যে আর এর মান 2.55 ছিল, আগের স্লাইডে আমরা দেখেছিলাম ব্যাসার্ধটা। তারপরে দ্বিতীয় সিলিন্ডারের ব্যাসার্ধটা ছিল হচ্ছে আমাদের 1.91। ঠিক একইভাবে যদি করি তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম সিলিন্ডারের আয়তন এবং দ্বিতীয় সিলিন্ডারের আয়তন কিন্তু সমান নয়। প্রথম সিলিন্ডারে হচ্ছে আমরা আয়তনটা পেয়েছি 245 এবং দ্বিতীয়টা হচ্ছে 183। কারণ হচ্ছে এখানে যেটা বলা হচ্ছে সিলিন্ডারের আয়তন নির্ভর করে তার ব্যাসার্ধের উপর। তো যা প্রথম ও দ্বিতীয় সিলিন্ডারের ক্ষেত্রে ভিন্ন, তো এইটা ব্যাসার্ধ যদি ভিন্ন হয় তাহলে আয়তন কিন্তু ভিন্ন হবে, কিন্তু তোমার ক্ষেত্রফলটা একই থাকবে আর কি, হ্যাঁ? তো আশা করি তো শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা 5 নম্বর অঙ্কটা শুরু করব, যেখানে বলা আছে যে চিত্রে ABCD একটি ট্রাপিজিয়াম এবং AE ইকুয়াল টু ডিসি। তো এরকম একটা নমুনা একটা ছবি দেওয়া আছে আমাদের। তো এখানে এখন আমরা যে কাজটা করব, এই ছবিটার মতো করে হুবহু আমরা একটা ছবি আঁকবো, হ্যাঁ? তো এটা একটা আমাদের একটা জানার শেখার বিষয় আছে আমাদের। এই ছবিটা আঁকতে জানতে হবে। তাহলে অনেক শিক্ষার্থী বন্ধুরা কোন ছবি মানে এই ছবিটা কোন জায়গা থেকে শুরু হয় মানে আগে পরে এখানে একটা কনফিউশন থাকে। তো আমরা ধাপে ধাপে প্রথম থেকে ছবিটা একটু আঁকার জন্য চেষ্টা করব। প্রথমে আমরা বলছি হচ্ছে প্রশ্নে যেভাবে শুরু হচ্ছে একদম সেইভাবে কিন্তু ধাপে ধাপে কিন্তু আমরা ছবিটা আঁকবো। এখানে বলা হচ্ছে ABCD একটি ট্রাপিজিয়াম। তো আমরা প্রথমে ABCD ট্রাপিজিয়ামটা আঁকবো, একদম সিম্পল, হ্যাঁ? এই যে এটা হচ্ছে ABCD, ABCD একটা আমরা বলছি হচ্ছে ট্রাপিজিয়ামটা দেখতে ঠিক একই রকম। হুম এই যে দুইটা বাহু কিন্তু এই বাহুটা সমান্তরাল, কিন্তু এই বাহু কিন্তু পরস্পর কিন্তু সমান্তরাল না, কোণও কিন্তু সমান না, হ্যাঁ? তো এইভাবে কিন্তু আমরা যদি আঁকি তারপর বলা হচ্ছে এখানে AE ইকুয়াল টু ডিসি। এখানে AE কোথায়? এখানে কিন্তু AE একটা করতে হবে। তো এমনভাবে AEটা এমন জায়গায় বসাতে হবে যেন ডিসি সমান হয়, হ্যাঁ? এই যে শিক্ষার্থী বন্ধুরা, এই যে আমরা এখানে প্রশ্নের মধ্যে কি বলা আছে? AE সমান ডিসি। তো আমাদের ডিসি আছে, কিন্তু ইটা কি এখানে বসাবো নাকি এখানে বসাবো নাকি এখানে বসাবো, এমনভাবে বসাতে হবে যেন ডিসির সমান হয়। ডিসি দরকার হলে আমরা স্কেলে মেপে মেপে কিন্তু এখান থেকে এই যে স্কেলটা ধরে এখানে এই জায়গাটা এসে আমরা এইভাবে যদি বসাই এই যে, তাহলে কিন্তু আমরা এখানে তোমরা একটা জিনিস দেখো, এখানে বসানোর পরে এই যে মাঝখানে এই যে এফ এর যে ইয়াটা এটা একটু পরে আসি, এই যে আমরা কি পেলাম? ডিসি সমান AE পেলাম আমরা। তোমরা যদি স্কেল দিয়ে মাপো একই মাপটা পাবে। আর CF এটা হচ্ছে লম্ব, হ্যাঁ? তো এই লম্বটা কিন্তু পরে আঁকা মানে হবে, মানে এই যে
সিই, এই যে ই বিন্দুটা দেওয়ার পরে আমাদের এইটা হচ্ছে সি এর উপর মানে এ বি এর অঙ্কিত লম্ব, মানে এ বি এর যে দণ্ডায়মান যে সি এফ এইটার লম্ব, এইটা যদি আঁকি এখানে এফ বিন্দু যদি দিই, ঠিক লম্ব যেহেতু বলছে আমরা, এখানে একটা কি হবে, একটা সমকোণ তৈরি হবে, এখানে একটা 90 ডিগ্রি অথবা এখানে এই পাশে একটা 90 ডিগ্রি হবে। তো এইভাবে কিন্তু আমরা ছবিটা কিন্তু শিক্ষার্থী বন্ধুরা আঁকতে পারি। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। হ্যাঁ, তারপর খুব খুব সিম্পল ভাবে এখন আমাদের সামুদ্রিক ও ট্রাপিজিয়ামের মধ্যে 3টা পার্থক্য। তো আমি প্রথমে ছবিটা দেওয়ার চেষ্টা করেছি। এই যে সামুদ্রিকে যে পরস্পর যে বাহুগুলোর পরস্পর যে সমান ও যে সমান্তরাল, আর এটা হচ্ছে ট্রাপিজিয়াম। তোমরা দেখতেই পাচ্ছ। আমরা চেষ্টা করব এই যে পার্থক্য লেখার সময় ছবিটা যেন চোখের সামনে থাকে। হ্যাঁ, তো এই যে বিপরীত বাহুগুলো সমান্তরাল, তারপর ট্রাপিজিয়ামে হচ্ছে কেবল এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, সেটা হচ্ছে যে এ বি, যে এই যে মানে এই যে সি এ এবং বিডি কিন্তু সমান্তরাল না, এ বি এবং সিডিটা কিন্তু সমান্তরাল, কিন্তু এই যে সামান্তরিকের ক্ষেত্রে কিন্তু বিপরীত বাহুগুলো এটা 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 সবগুলো কিন্তু সমান্তরাল। তারপর হচ্ছে বিপরীত কোণগুলো সমান হয়, এই যে কোণগুলো, এই কোণের সমান কিন্তু এই কোণ, সামান্তরিকের ক্ষেত্রে এই কোণ সমান এই কোণ, কিন্তু এখানে কিন্তু বিপরীত কোণগুলো কিন্তু কোনোটাই কিন্তু তোমার কি হবে না, সমান হবে না। তারপর যদি বলা হয় সামান্তরিকের ক্ষেত্রে বিপরীত বাহু দৈর্ঘ্য সমান হয় সব সময়, তারপর হচ্ছে ট্রাপিজিয়ামে হচ্ছে বিপরীত বাহু দৈর্ঘ্য সমান হয় না। তো এই যে এ বি সমান কিন্তু সিডি না, অথবা বিডি সমান কিন্তু সি এ না কিন্তু। হ্যাঁ, তো আমি খুব সহজ ভাষায় খুব অল্প করে কিন্তু মানে 3টা পার্থক্য, ছোট ছোট পার্থক্য ইজি ভাবে কিন্তু নিয়ে আনার চেষ্টা করেছি আমি। হ্যাঁ, যেন সবাই মনে রাখতে পারে এবং বুঝতে পারে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এই যে খ নম্বর কাজটা করব, যেখানে বলা আছে ত্রিভুজ বিসি এর ক্ষেত্রফল 100 বর্গ সেন্টিমিটার হলে এবিসিডি ট্রাপিজিয়ামটি ক্ষেত্রফল নির্ণয় করো। তো এখন আমি আগের চিত্রটা নিয়ে আসলাম। এখন আমাদের কাজ হচ্ছে এই যে এ বি সি ডি, এই যে পুরো ট্রাপিজিয়ামের আমাদের ক্ষেত্রফলটা বের করা লাগবে। সেই ক্ষেত্রে এখানে দেয়া আছে শুধুমাত্র এই যে বি সি ই এর ত্রিভুজ, এইটুকু ক্ষেত্রফলটা দেয়া আছে আমাদের, এই যে 100 বর্গ সেন্টিমিটার এখানে দেয়া আছে। হ্যাঁ, তো এই অংশটুকু যদি পাই তাহলে আমাদের বাকি থাকলো হচ্ছে এই অংশটুকু, এই সামুদ্রিক। হ্যাঁ, দেখতে কিন্তু একদম এই যে আমরা বলছি হচ্ছে এটাও কিন্তু একটা সামন্তরিক। হ্যাঁ, তো এই সামন্তরিকে ক্ষেত্রফলটা যদি পাই তাহলে এটা এই ক্ষেত্রফল প্লাস এই যে 100 বর্গ সেন্টিমিটার যোগ করলে কিন্তু পুরা এ বি সি ডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব। তো সেই কাজটাই করব এখন আমরা। তো প্রথমে আমরা যে কাজটা করব, তোমাদের প্রশ্নের মধ্যে যেটা দেয়া ছিল সেটা হচ্ছে ডিসি সমান কিন্তু 11 সেন্টিমিটার দেয়া ছিল। তো আমাদের পার্ট বাই পার্ট কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু এইভাবে কিন্তু যেতে হবে। হ্যাঁ, ডিসি সমান আমাদের 11 সেন্টিমিটার দেওয়া ছিল। আর কি দেওয়া ছিল তোমাদের প্রশ্নের মধ্যে, পুরা এই যে এ বি, এই বাহু দৈর্ঘ্যটা কিন্তু 31 সেন্টিমিটার, এই যে পুরা বাহুটা কিন্তু 31 সেন্টিমিটার দেওয়া ছিল। তো এখন আমরা কি করব, তোমরা একটু জিনিস দেখো, এ ডি সমান সিই, এই যে এ ডি সমান এই যে সিই যদি হয়, ডিসি সমান কিন্তু এই হবে, এই যে ডিসি সমান কিন্তু এই হবে। তো যেহেতু ডিসি মান কত, 11 সেন্টিমিটার, তাহলে ডেফিনেটলি এই এর মানও কিন্তু 11 সেন্টিমিটার হবে। হ্যাঁ, তো এটা যদি হয় তাহলে কিন্তু এ ই সি ডি, মানে এ ই সি ডি এটা কিন্তু একটা সামান্তরিক হওয়া শর্ত পূরণ করে, একটা কন্ডিশন কিন্তু ফিল আপ করে এটা। তাহলে এ ই সি ডি আমরা কি একটা সামান্তরিক বলতে পারি। তাহলে এ ই সমান আমরা কত এখানে বসাতে পারি শিক্ষার্থী বন্ধুরা, 11 সেন্টিমিটার এখানে আমরা বসাতে পারবো। হ্যাঁ, তো এটাই। তো এখন আমরা যে কাজটা করব, তোমরা একটা জিনিস দেখো, এইটা কেন এইটা লিখেছি, কারণ হচ্ছে তোমরা পুরা এ বিটা তোমাদের প্রশ্ন কত দেওয়া ছিল, 31 সেন্টিমিটার। এখন আমরা কত পেলাম, এইটুকু পার্ট সমান 11 সেন্টিমিটার পেলাম। তো 31 থেকে যদি 11 সেন্টিমিটার বাদ দিই, থাকে হচ্ছে যে ইবি, এই যে ইবি এর পার্টটা আমরা কত পেয়েছি এখানে, যে 20 সেন্টিমিটার পেয়েছি। হ্যাঁ, তো এই যে তাহলে কিন্তু এই যে ইবি অথবা বিই এর মান কত বসাতে পারি আমরা, দৈর্ঘ্য 20 সেন্টিমিটার বসাতে পারি। তো সেক্ষেত্রে এই জিনিসটা মুখে মুখে কিন্তু করা যায়। হ্যাঁ, যদি এই জিনিসটা আমি লিখলাম, এইটা লিখলাম কারণ যেন দেখতে বুঝতে যেন সুবিধা হয়। এখানে এ বি সমান কত লিখেছি আমরা, এই যে পুরো এ বি সমান সমান এ ই প্লাস বিই, এই যে এ ই এবং প্লাস এই যে বিই লিখেছি। তো এই এ ই এর মান দিয়ে আছে কত, 11। তো এ বি এর মান কত দেওয়া আছে আগে থেকে, 31। তো বি এর মান আমরা বের করলাম, এই যে 31 টাকা 20, এই 20টা হচ্ছে তোমার কত, এই যে বিই কিন্তু এটা। হ্যাঁ, বিএফ না কিন্তু। হ্যাঁ, এই বিএফ হচ্ছে তোমার যে সিএফ এর লম্ব, এটা না কিন্তু। এই বি, এই যে ই বি এর দৈর্ঘ্য হচ্ছে
20, 20 আর 11 যদি যোগ করো তাহলে কিন্তু এই যে 31 সেন্টিমিটার কিন্তু পাবে তুমি। হ্যাঁ, এখন যে কাজটা করব সেটা হচ্ছে এই যে 100 বর্গ সেন্টিমিটার দেওয়া ছিল প্রশ্নে, সেটাই কিন্তু বসিয়ে দিলাম। এখন যে কাজটা করবে সেটা হচ্ছে আমরা প্রশ্নে যেটা দেয়া আছে সেখান থেকে পেজ ধরবো, যে বিসিই এর ক্ষেত্রফল সমান 11 বর্গ সেন্টিমিটার যেটা দেয়া আছে এইখান থেকেই কিন্তু আমরা এই আমরা কিন্তু অনেক সময় কনফিউশনে থাকি এরপরে স্টেপটা কোন জায়গা থেকে শুরু করব। হ্যাঁ, এখান থেকে কিন্তু শুরু করব। বিসি এর ক্ষেত্রফল আমরা এখানে কত, হাফ গুণ, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র সমান হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তো এখানে আমাদের ভূমি কত পেয়েছিলাম, এই যে ভূমি বলতে এখানে এই ত্রিভুজে এই যে বিসিই, এই ত্রিভুজে ভূমিটা হচ্ছে তোমার বিই, কিন্তু বিইটা কত পেয়েছিলাম, 20 সেন্টিমিটার পেয়েছিলাম আমরা। হ্যাঁ, এই যে বিই সমান 20 যদি বসাই তাহলে উচ্চতা সমান কত পাবো আমরা, এই যে যোগ বিয়োগ গুণ ভাগ করে এই সমীকরণটা উচ্চতা সমান 10 সেন্টিমিটার পাবো। তাহলে আমরা এই যে দেখো স্টেপ বাই স্টেপ মোটামুটি কিন্তু এই আমাদের একটু আগে উদ্দেশ্যটা কি ছিল, এই সামন্তরিকের ক্ষেত্রফলটা বের করা। এটা বের করতে পারলেই কিন্তু আমাদের এই এই যে এটা এই 100 বর্গ সেন্টিমিটার সাথে যোগ করে পুরো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা কিন্তু আমরা বের করে ফেলতে পারি। তাহলে উচ্চতা কত পেলাম আমরা, 10 সেন্টিমিটার। তাহলে উচ্চতাটা এখন আমরা বসিয়ে দেবো, এই যে দেখো উচ্চতা আমরা বসিয়ে দেবো। এখন কিন্তু এবিসিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করতে কিন্তু কোনো সমস্যা আর রইল না। কেন, এই যে আমরা যদি দেখি এখানে এই যে আগের চিত্রটা এই স্লাইডে নিয়ে এসেছি আবার। এখন আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান জানি হাফ গুণ 2 সমান্তরাল বাহুর যোগফল। এই যে ভিতরের জিনিসগুলো যদি একটু যদি আমরা যদি বাদ দিয়ে যদি উপরে যদি চিন্তা করি, পুরো হোল যে ট্রাপিজিয়ামটা এ বি সি ডি, এইটার ক্ষেত্রফল যদি বের করতে চাই তাহলে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে, আমরা সূত্রটা বলছি কত, হাফ গুণ 2 সমান্তরাল বাহুর যোগফল। 2 সমান্তরাল বাহু কোনটা, এ বি এবং হচ্ছে ডিসি। হ্যাঁ, এ বিটাও জানি আমাদের, এটা একটু আগে থেকে আমরা পেয়েছিলাম যে এ বিটা জানি, ডিসিটা জানি, শুধু উচ্চতাটা আমরা বের করছি একটু আগের স্লাইডে উচ্চতাটা কত পেয়েছিলাম, 10 সেন্টিমিটার, যেখানে আমাদের উচ্চতাটা লাগবে। এই যে তাহলে আমরা যদি এইটা যদি ইকুয়েশনটা যদি করি, হাফের জায়গায় হাফ বসাইলাম, 2 সমান্তরাল বাহুর যোগফল এই যে এবি যোগ ডিসি গুণ করে আমার উচ্চতা, এত উচ্চতার জায়গায় 10 এর মান বসালাম, এবি মানটা কত ছিল 31, এবং সিডি অথবা ডিসি মানটা কত পেয়েছিলাম আমরা, আগে থেকে প্রশ্ন দেওয়া ছিল 11 সেন্টিমিটার। তো আমরা 31-এর 11 যোগ করলে 42। তো এটা এই যে 5 দুগুণ 10 কেটে আমরা 42-এ 5 গুণ করলে 210 বর্গ সেন্টিমিটার। এইটাই হচ্ছে আমাদের যে ট্রাপিজিয়ামের এই যে ক্ষেত্রফলটা পুরা। এখন আমরা এখানে পুরা এই যে ক্ষেত্রফলের জায়গা 210 বর্গ সেন্টিমিটার আমরা পেতে পারি। তারপরে যদি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই তোমরা আমাকে লিখে জানাবে। তো এটা একটু টাফ ছিল এই যে এই লেসনের মধ্যে আজকে এই অঙ্কটা। এখন আমরা 6 নম্বর অঙ্কে যদি আসি, চিত্রে বলা হচ্ছে 2টি সমকেন্দ্রিক বৃত্তের কেন্দ্র ও এবং বি ত্রিভুজের ক্ষেত্রফল 18 বর্গ মিটার। তো আমরা যে ছবিটাই আমরা তোমাদের যে প্রশ্নটা ছিল, প্রশ্নের মধ্যে যে ছবিটা ছিল সেটাই কিন্তু একটু বড় করে আমরা নিয়ে এসেছি। এই ছবিটা নিয়ে এখন আমরা কাজ করব। এখন বলা হচ্ছে এখানে দেখো 2টা বৃত্ত আছে, একটা ছোট বৃত্ত ভিতরে, আরেকটা আছে বাইরে যে বড় একটা বৃত্ত। হ্যাঁ, তো এখানে 2টি যে সমকেন্দ্রিক মানে কি, এই যে ভিতরে বৃত্তটাও কিন্তু ওই কেন্দ্র, বাইরে বৃত্তটাও কিন্তু ওই কেন্দ্র, এই জন্য বলতেছে সমান বৃত্ত কেন্দ্রিক, বলছে ও। হ্যাঁ, এখন বলা হচ্ছে এ ও বি, এই যে এ ও বি এই ত্রিভুজের ক্ষেত্রফল কত, এই যে পুরা এটা একটা কিন্তু সমকোণী ত্রিভুজ। হ্যাঁ, এই যে সমকোণী ত্রিভুজ একটা সমকোণ হয়ে আছে, এই জন্য এই ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ নাম আমরা বলতে পারি। হ্যাঁ, এখানে এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে কত, এইটুকু অংশটা 18 বর্গ মিটার। তো এক্ষেত্রে আমাদের প্রথম যে কাজটা করতে হবে, ছোট্ট এই যে ভিতরে ছোট যে বৃত্তটি ব্যাসার্ধ নির্ণয় করো। তো এইখানে দেখো তুমি এই যে কি লিখেছি আমি, চিত্রে এ ও বি একটি সমকোণী ত্রিভুজ, ও এ সমান, এই যে ও এ সমান ও বি। হ্যাঁ, ও এ সমান ও বি হয়, তা এটাই কিন্তু ও এ অথবা ও বিটাই কিন্তু ব্যাসার্ধ তোমার। তো ব্যাসার্ধকে যদি আই দিয়ে যদি আমরা চিহ্নিত করি তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি, ভূমি গুণ উচ্চতা, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে যেটা ভূমি, যেটা উচ্চতা, ভূমিটাও কিন্তু আমরা ওই যে আর হিসেবে আমরা লিখতে পারি, উচ্চতাও কিন্তু আর হিসেবে লিখতে পারি। তো এই সূত্রটা যদি আমরা বসাই দিই, ভূমি সমান কিন্তু আর,
এবং উচ্চতা সমান কিন্তু আর, হ্যাঁ, এই যে আর সমান আমরা তাহলে কত পাবো, এখানে 6 পাবো। কিভাবে 6টা পেলাম, এখানে দেখো হাফ গুণ আর সমান 18। তো এই যে আর গুণ করলে আর স্কোয়ার, এই আর স্কোয়ারে যেহেতু মানটা বের করব আমরা, হ্যাঁ, তো এই সেটাকে বামে রেখেছি। তো 18-র সাথে 2 গুণ করে 36। তো বর্গমূল যদি করা হয় আর স্কোয়ার, এখানে যে বর্গমূল চিহ্ন রুট দিয়ে তাহলে 6 পাই আমরা, হ্যাঁ। সুতরাং ছোট্ট বৃত্তটি ব্যাসার্ধ কত আমরা পাবো, এই যে 6 সেন্টিমিটার। এই 6 সেন্টিমিটারটা আমরা কিন্তু পেলাম। তো ক এর উত্তরটা আমরা পেয়ে গেলাম। এখন আমরা যদি খ এর উত্তরটা, এখন গার অংশটি, এই যে পুরা এই যে এই গার অংশটি, এইটা ক্ষেত্রফল কিন্তু আমাদের কিন্তু এখন কি করতে হবে, বের করতে হবে। তো ক হতে ছোট বৃত্তটি ব্যাসার্ধ পাই, একটু আগে আগের স্লাইডে 6 সেন্টিমিটার পেয়েছিলাম, হ্যাঁ। এই যে ও এ অথবা ও বি, এটা ব্যাসার্ধ কত, 6 সেন্টিমিটার যদি পাই, তাহলে বড় বৃত্তটির ব্যাসার্ধ সিম্পল আমরা এই 6 সাথে 2টা যোগ করলে বড় বৃত্তটি, এই যে মানে যোগ করলে কি হবে জানো, এই যে এটা এই যে ও এ, এইটা এই লাইনটা আরেকটু লাইন এই দিকে আসবে, তারপর এ ও এটা আরেকটু উপরের দিকে এই দিকে যাবে, তাহলে এই এই লাইনটা অথবা এই লাইনটা যে ব্যাসার্ধ সমান আমরা কত বলছি, 8 সেন্টিমিটার এখানে বলছি, হ্যাঁ। তো আমি এখানে যে লেখা এইভাবে দেখানো সুযোগটা হয় নাই। আমি আবার বলছি 6 যোগ 2 সমান 8 সেন্টিমিটার। তো ও বিটাকে একটু বাড়িয়ে এইখানে যদি নিয়ে আসি, এটা 8 সেন্টিমিটার হয়ে যাবে। অথবা ও এর থেকে যদি একটু উপরের দিকে এইটুকু যদি নিয়ে আসি এই লাইনটা, তাহলে এটা কিন্তু 8 সেন্টিমিটার হয়ে যাবে। তো এখন আমাদের গার অংশটি ক্ষেত্রফলটা বের করার জন্য যেটা করতে হবে, বড় বৃত্তের ক্ষেত্রফল, হ্যাঁ, এই যে বড় বৃত্তের ক্ষেত্রফল থেকে আমরা ছোট বৃত্তের ক্ষেত্রফলটা বিয়োগ করব, হ্যাঁ। তো সেক্ষেত্রে আমরা এই যে বড় বৃত্তের ক্ষেত্রফল যে সূত্রটা জানি, সেটা হচ্ছে আর গুণ পাই গুণ আর স্কোয়ার 1। যেহেতু দুইটা বৃত্ত, প্রথম ছোট বৃত্তের জন্য আর স্কোয়ার 1 এবং বড় বৃত্তের জন্য আর স্কোয়ার 1 এবং ছোট বৃত্তের জন্য পাই গুণ আর স্কোয়ার 2। তো আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার। তো এটা যদি বসাই তাহলে আমাদের দেখো, তুমি এই যে বড় বৃত্তটি যে ব্যাসার্ধ কত পেয়েছিলাম, 8 সেন্টিমিটার, 8 স্কোয়ার, এবং ছোট বৃত্তের ব্যাসার্ধ কত পেয়েছিলাম, 6 স্কোয়ার। তো এই সিম্পল ভাবে কিন্তু আমরা এইভাবে এই যে এখানে পাইটা আমরা কিন্তু কমন নিয়েছিলাম, 8 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার। তো 8 × 64, 6 × 36, হ্যাঁ। তো এইভাবে করে 64 থেকে 36 গেলে কত, 28। তো পায়ের মান 3.14 আমরা সবাই জানি, এটা 28-এর সাথে গুণ করলে 87.96 সেন্টিমিটার প্রায় হবে, হ্যাঁ। তো এটাই ছিল হচ্ছে আমাদের। এখন আমরা শুরু করব 7 নম্বরটা। 7 নম্বরটা এখানে যেটা বলা আছে, একটি স্কুলে 720 জন শিক্ষার্থী কিভাবে স্কুলে যাতায়াত করে তার নিচে পাইচিত্রে উপস্থাপন করা হলো। তো পাইচিত্রের মধ্যে যেটা ডিগ্রি হিসেবে আসছে, হ্যাঁ, শিক্ষার্থী বন্ধুরা পুরা পাইচিত্রে 360 কিন্তু ডিগ্রি আমরা সবাই জানি, হ্যাঁ। মানে 4টা সমকোণ সমান একটা পাই। এই যে তুমি 120, এটা 60, 30, বাকি যেটা থাকে সেটা যদি 360 ডিগ্রি হওয়ার জন্য এই 3টা যোগ করে যদি 360 ডিগ্রি থেকে বিয়োগ দাও, তাহলে কিন্তু পায়ে হেঁটে এই ডিগ্রিটা তুমি কিন্তু পেয়ে যাবা। তাহলে এখানে কি বলা হচ্ছে, কতজন শিক্ষার্থী পায়ে হেঁটে স্কুলে আসে। তো এই ক্ষেত্রে জনটা বের করার আগে আমাদের যে কাজটা, ডিগ্রিটা বের করতে হবে, পায়ে হেঁটে কত ডিগ্রি। তো একটু আগে যে হিসাবটা করলাম সেটাই কিন্তু আমরা এখন এই কাজটাই কিন্তু এখন আমরা করব। পাইচিত্রতে পাই এখানে লিখে যে পায়ে হেঁটে আসা শিক্ষার্থীদের জন্য যে বরাদ্দ কোণ সমান, এই যে একটু আগে যেটা বলছিলাম 360 ডিগ্রি থেকে আমরা 120 যোগ 60 যোগ 30 যোগ করে আমরা 150 ডিগ্রি, তাহলে এখানে আমরা 100 পায়ে হেঁটে জায়গায় 150 ডিগ্রি আমরা বসাইতে পারি অথবা বলতে পারি, হ্যাঁ। তো এখন আমরা ডিগ্রিটা বের করলাম, এখন আমরা জনটা বের করব। তো জনটা বের করার জন্য খুব এই যে ঐকিক নিয়ম খুব সহজভাবে আমরা করতে পারি, যে 360 ডিগ্রি কোণের জন্য যে শিক্ষার্থীর সংখ্যা যদি 720 হয়, তাহলে একের জন্য কত হয়, 150 ডিগ্রির জন্য কত। তো যোগ বিয়োগ গুণ ভাগ করে 300 জন পাবো আমরা এখানে, হ্যাঁ। তো পরের খ নম্বরটা যেটা ছিল যে সাইকেলে আসা শিক্ষার্থীর সংখ্যাটা বের করতে বলা হয়েছিল। তো ঠিক একইভাবে আমাদের 360 ডিগ্রি কোণের জন্য যে শিক্ষার্থীর সংখ্যা কত, 720 হলে 120 ডিগ্রির জন্য ঠিক এইভাবে সিম্পল আমরা কিন্তু বের করে ফেলতে পারি। তারপর যদি এখন 720 জনের মধ্যে এখন শতকরা বের করতে বলা হয়েছিল, তাহলে 720 জনের মধ্যে সাইকেলে আসা শিক্ষার্থীর সংখ্যা 240 যদি হয়, একজনের কত, তাহলে 100 জনের কত। তো এইভাবে করে কিন্তু আমরা সাইকেলে আসা শিক্ষার্থী যে সংখ্যা 240 জনের যে শতকরাটা, যে 33.33%, এটা আমরা বের করতে পারি।
তারপর যদি গ নম্বরে কি বলা হয়েছিল, বাসে আসা শিক্ষার্থীর সংখ্যা কত, ঠিক একইভাবে আমরা এইভাবে বের করতে পারি। প্রশ্নে যেটা দেয়া আছে এটাকে বেস ধরতে পারি 360 ডিগ্রি কোণের জন্য, মানে সম্পূর্ণ পাইচিত্র যে 360 ডিগ্রি কোণের জন্য 720 যদি হয়, একের জন্য কত, তাহলে আমার বাসে আসা, বাসে যে আসা যেটা ডিগ্রিটা ছিল হচ্ছে সেটা হচ্ছে 30 ডিগ্রি, 30 ডিগ্রি সমান কত, তাহলে এভাবে করে আমরা 60 জন আমরা পেতে পারি। ঠিক একইভাবে এখন যদি দেখি যে এখন যেটা বলতে রিক্সা আসা, হ্যাঁ, তো এটাও কিন্তু ঠিক একইভাবে যে 360 ডিগ্রির জন্য এতজন, তারপর 60 ডিগ্রির জন্য 120 জন, আমরা সবগুলো যদি যোগ করি তোমরা একটা জিনিস দেখবে 720 জন হয় কিনা। হ্যাঁ, তো 720 জন হইতে হবে, 720 জন যদি না হয় তাহলে কিন্তু এটা কিন্তু উত্তরটা কিন্তু ভুল হবে। হ্যাঁ, তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছি আমরা। এবার সর্বশেষ যে অঙ্কটা সেটা হচ্ছে আমাদের যে 8 নম্বর অঙ্কটা, একটা এই যে উপাত্তর একটা অঙ্ক আছে। এই যে আমাদের সপ্তম শ্রেণী যে কয়েকজন শিক্ষার্থী, এখানে জন যদি হিসাব করো তুমি 40 জন কিন্তু কাউন্ট করে দেখলে কিন্তু আমরা কিন্তু পাবো 40 জনের শিক্ষার্থী এখানে কিন্তু। হ্যাঁ, তো 40 জন শিক্ষার্থী এখানে যে উচ্চতার যে সেন্টিমিটার সেটা একটা দেয়া আছে মাপ, আমাদের উপাত্তের যে পরিসরটা নির্ণয় করতে হবে। সেই জন্য আমরা যেটা জানি ওই যে উপাত্তর পরিসর বের করা যে সূত্রটা হচ্ছে, তার আগে আমাদের এই যে এই 40 জনের সর্বোচ্চ যে উপাত্তটা সেটা বের ভালোভাবে, এখানে কিন্তু আমরা একটা জায়গায় ভুল করি পরীক্ষা হলে, তাড়াহুড়া করতে গিয়ে কিন্তু আমরা যে মানে চিহ্নিত করাটা দরকার হলে একটা কাঠ পেন্সিল দিয়ে আমরা গোল করে একটা চিহ্নিত করব, তারপর আরেকটা কলম দিয়ে ক্রস চিহ্ন করে, অথবা যেভাবে চিহ্নিত করে এইভাবে রাফটা করতে হয়, নাহলে কিন্তু আমাদের ভুল হওয়ার সম্ভাবনাটা বেশি। তো এভাবে করে সর্বোচ্চ উপাত্ত হচ্ছে 148, সর্বনিম্ন হচ্ছে 90। তো উপাত্ত পরিসর নিয়ম অনুযায়ী হচ্ছে যে সর্বোচ্চ উপাত্ত বিয়োগ সর্বনিম্ন উপাত্ত সাথে 1 যোগ করে 59টা পাবো। তো সেটা আমরা ক নম্বর উত্তর। এখন যেটা বলা হচ্ছে শ্রেণী ব্যবধান 10 রেখে আমাদের টেলিচিহ্ন ব্যবহার করে একটা গণসংখ্যা সারণী তৈরি করতে হবে। তো উপাত্তের পরিসর যদি আমরা যদি 59 হয় তাহলে শ্রেণী ব্যবধান 10 যদি ধরা হয় তাহলে 59-এর সাথে 10 আমাদের কি করতে হবে, ভাগ করে 5.9। তো এটা হচ্ছে প্রায়, তো 5.9 এখানে ফ্র্যাকশন রাখা যাবে না, এখানে আমাদের পূর্ণ সংখ্যা করতে হবে, এই জন্য 6 করলাম এই যে নিয়ম অনুযায়ী। এখন গণসংখ্যা এই সারণীতে বের করার জন্য 10 ব্যবধান করে যদি হিসাব করি তাহলে আমরা এই যে 90 থেকে 99, হ্যাঁ, তারপর এখানে সর্বশেষ যেটা 140 থেকে 149, মোটামুটি হচ্ছে তোমার সর্বোচ্চ উপাত্ত এবং সর্বনিম্ন উপাত্ত এইটা যেন মানে 90 এর পরে থাকে এবং সর্বোচ্চটা হচ্ছে 149-এর আগে থাকে, এই হিসাবটা 10 ব্যবধান করে আমরা শ্রেণী ব্যাপ্তিটা করতে পারি। ঠিক একইভাবে এখন আমরা দেখব এই 40 জন শিক্ষার্থীর যে উচ্চতার মধ্যে 90 থেকে 99 জন কতজন ছিল, এইভাবে যদি দেখি আমরা টেলি চিহ্ন দিয়ে 8 জন পাবো। আমরা সবাই জানি এই যে টেলি চিহ্ন যখন দেওয়া হয় 1 2 3 4 দিয়ে এইভাবে একটা ক্রস দিলে 5, এটা বোঝায় 5, তারপর 6 7 8। ঠিক একইভাবে আমরা এই যে পরেরটাও কাউন্ট করে দেখবো যে 100 এবং 109 এর মধ্যে কিন্তু ওই 40 জন শিক্ষার্থীর মধ্যে কেউ নাই, এই জন্য কিন্তু এখানে গণসংখ্যার মধ্যে শূন্য আসছে, এই জন্য কোনো টেলি চিহ্ন কিন্তু আসে নাই। তারপর 110 থেকে 119 জনের মধ্যে কতজন আছে, এখানেও কিন্তু আমরা কাউন্ট করলে তোমরা একটু দেখবে যে 8 জনই পাবো কিন্তু। তারপর 120 থেকে 129-এর মধ্যে কত পাবো আমরা, এই যে এখানে 5 5-এ কত 10 12, এখানে এই যে 12 জন আমরা কিন্তু পাবো। তারপর 130 থেকে 139-এর মধ্যে আমরা এই যে কতজন পাবো, এখানে হচ্ছে 60 জন পাবো, এই যে টেলি চিহ্ন 5 6 7। তো এইটাই হচ্ছে। তারপর আরেকটা আছে 140 থেকে 149-এ আমরা কতজন পাবো হিসাব করলে, সবগুলো কিন্তু যে তোমরা যখন রাব করবা যে পরীক্ষা হলে কাঠ পেন্সিল দিয়ে দাগ দিয়ে রাখবা, যেন কোনো সংখ্যা বাদ না পড়ে। তো এই গণসংখ্যা যদি আমরা ডান দিকে কলামে যোগ করি তাহলে অবশ্যই কিন্তু 40 জন কিন্তু হইতে হবে। হ্যাঁ, তো 40 জন যদি না হয় তাহলে কিন্তু অঙ্কে কিন্তু ভুল হবে। হ্যাঁ, তো এটা কিন্তু একটা পরীক্ষা হলে বসে যে যাচাই করা একটা যে আমার অঙ্কটা ঠিক হচ্ছে কিনা, এটা একটা বিষয়। তা আশা করি শিক্ষার্থী বন্ধু তোমরা বুঝতে পেরেছো। তারপর গ নম্বর হচ্ছে যেটা বলা হচ্ছে একটা গ্রাফ, মানে আয়তলেখ একটা আঁকতে হবে। তো এখানে আমরা এক্স অক্ষে এইটুকু হচ্ছে এই যে আমরা যদি দেখি এটা হচ্ছে এক্স অক্ষ। হুম,
এই এক্স অক্ষ বরাবর যে আমরা কি করছি, আমরা শ্রেণী উচ্চতাকে রাখছি, এই যে ওয়াই অক্ষটাকে আমরা রাখছি হচ্ছে আমাদের গণসংখ্যাটা আমরা এখানে কিন্তু রাখছি। হ্যাঁ, তো 90 থেকে 99 জনের মধ্যে আমরা 8 জন পেয়েছিলাম, এবং 100 থেকে 109 জনের মধ্যে কোনো শিক্ষার্থী পায় নাই, এই জন্য শূন্য, এখানে কোনো এই যে ইয়াটা আসে নাই। তারপর 110 থেকে 119-এর মধ্যে আমরা 8 জন পেয়েছি। তারপর 120 থেকে 129-এর মধ্যে 12 জন পেয়েছি আমরা। তারপর 130 থেকে 139-এর মধ্যে আমরা কতজন? 7 জন মনে হয় পেয়েছি। হ্যাঁ, তারপর 140 থেকে এই যে 149-এর মধ্যে এই যে এই যে সংখ্যাগুলা, এই গ্রাফটা তোমরা খুব সুন্দরভাবে কিন্তু এটা গ্রাফটা তোমরা কিন্তু এই ধরনের কিন্তু আঁকতে পারবে। হ্যাঁ, তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই যে বুঝতে পেরেছো। তো আমরা মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছি। তো তোমরা অবশ্যই আমার এই ভিডিও লিংকে যে পিডিএফ ডাউনলোডের লিংকটা দেওয়া থাকবে, অবশ্যই তোমরা এখান থেকে ফ্রিতে একদম ডাউনলোড করে নিতে পারবে কোনো ঝামেলা ছাড়াই। তো আশা করি আমি আজকে আমাদের যে পার্ট 3 মানে হচ্ছে সর্বশেষ যে পার্টটা, দৃশ্যপট নির্ভর নমুনা প্রশ্ন সম্পূর্ণ সমাধানটা তোমাদের এনসিটিবি কর্তৃক প্রকাশিত যে সর্বশেষ যে দৃশ্যপট নির্ভর প্রশ্নে সম্পূর্ণ সমাধানটা আমরা কাজ করলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তারপরে যদি কোনো কোয়েশ্চেন যদি থাকে অবশ্যই কমেন্টসে লিখে জানাবে। হ্যাঁ।